নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। ফারাক্কায় তৃণমূল বিধায়কের নেতৃত্বে বিডিও অফিসে ভাঙচুর, এসআইআর এর অছিলায় হেনস্থার অভিযোগ। ঘটনার জেরে ফারাক্কা জুড়ে তীব্র চাঞ্চল্য। রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানিতে বুধবার হাজিরা দিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা অভিনেতা দেব। জানা গিয়েছে, এনুমারেশন ফর্মে কিছু তথ্যগত ত্রুটি থাকার কারণেই তাকে ডাকা হয়েছিল। বুধবার মকর সংক্রান্তি, মনস্কামনা পূরণের আশায় গঙ্গাসাগরে ডুব লক্ষ লক্ষ পুণ্যার্থীর। পুণ্যস্নান নির্বিঘ্নে করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা প্রশাসন। নজরদারি চলছে ড্রোন ও সিসি ক্যামেরায়। বঙ্গে নিপা ভাইরাসে আতঙ্ক বাড়ছে। রাজ্যে 2 জন এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর আরও 2 জন নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের পুলিশ কর্মীদের বদলি নিয়ে নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। নির্দেশ কার্যকর করতে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরের কাছে চিঠি পাঠিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ফারাক্কায় তৃণমূল বিধায়কের নেতৃত্বে বিডিও অফিসে ভাঙচুর, এসআইআর এর অছিলায় হেনস্থার অভিযোগ। ঘটনার জেরে ফারাক্কা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের তরফে পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে। এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষ ও বিএলওদের হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে বুধবার উত্তাল হয়ে ওঠে ফারাক্কা বিডিও অফিস চত্বর। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে হেয়ারিং ক্যাম্পে ভাঙচুরের ঘটনাও ঘটে। অভিযোগ, স্থানীয় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতেই এই উত্তেজনা চরমে ওঠে। যদিও গোটা ঘটনায় বিধায়ক বা বিডিও তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। এদিন ফারাক্কা বিডিও অফিস চত্বরে সমস্ত বিএলও একযোগে অবস্থান বিক্ষোভে বসেন। বিক্ষোভ চলাকালীনই তারা তাদের ইস্তফাপত্র ইআরওদের হাতে তুলে দেন। বিএলওদের দাবি, তারা এসআইআর এর বিরোধিতা করছেন না। আপত্তি রয়েছে এসআইআর কার্যকর করার পদ্ধতি নিয়ে। অভিযোগ, সরকার নির্ধারিত নির্দেশ মেনে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে অ্যাপে আপলোড করার পরেও বারবার নতুন নথি চাওয়া হচ্ছে এবং একাধিকবার সংশোধনের নির্দেশ আসছে। ফলে সাধারণ মানুষকে ঘন ঘন ডাকা হচ্ছে, যা হেনস্থার পরিস্থিতি তৈরি করছে। বিএলওদের আরও অভিযোগ, এই গোটা প্রক্রিয়ার দায় তাদের ঘাড়েই চাপানো হচ্ছে। কাজের চাপ ও অনিশ্চয়তায় ব্যক্তিগত পারিবারিক জীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। মানসিক চাপ এতটাই বেড়েছে যে অনেক বিএলও প্রতিদিন সরকার প্রদত্ত অ্যাপ খুলতেই ভয় পাচ্ছেন বলে দাবি। বিএলওদের আন্দোলনের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাকর্মীরাও বিডিও অফিস চত্বরে অবস্থান বিক্ষোভে যোগ দেন। গেট অবরুদ্ধ করে অবিলম্বে এসআইআর প্রক্রিয়া বন্ধের দাবিতে ওঠে স্লোগান। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছান ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম ও দলের অন্যান্য নেতৃত্ব। পরিস্থিতি সামাল দিতে হেয়ারিং এর কাজ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। তবে তাতে উত্তেজনা প্রশমিত হয়নি। এক পর্যায়ে উত্তেজিত জনতা হেয়ারিং ক্যাম্পে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। গোটা এলাকা কার্যত থমথমে হয়ে ওঠে। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। দলের স্থানীয় নেতা দেবজিৎ সরকার বলেন, এটা তৃণমূলের আসল রূপ। আইনের কোনো তোয়াক্কা নেই। একজন বিধায়কের উপস্থিতিতে সরকারি অফিসে ভাঙচুর, এর থেকে লজ্জাজনক আর কি হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। ভোটের আগেই নিয়োগ, জানুয়ারি শেষেই শুরু হচ্ছে একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের কাউন্সেলিং। মেধা তালিকার ভিত্তিতে এই কাউন্সেলিং পর্বে শিক্ষকরা বেছে নিতে পারবেন স্কুলও। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। সব ঠিক থাকলে চলতি মাসের শেষ সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং। মেধা তালিকার ভিত্তিতে এই কাউন্সেলিং পর্বে শিক্ষকরা বেছে নিতে পারবেন স্কুলও। তবে 12.4450 পদে নিয়োগের জন্য মেধা তালিকায় থাকা সব শিক্ষকদের কাউন্সেলিং করে স্কুল অ্যালটমেন্ট বা স্কুল বাছাই পর্ব সম্পূর্ণ হতে বেশ কয়েক মাস লেগে যেতে পারে বলে জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। আগামী 21শে জানুয়ারির মধ্যে প্রকাশিত হবে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের মেধা তালিকা। তারপর হবে নবম দশমের তথ্য যাচাই পর্ব শুরু। বিকাশ ভবন সূত্রে খবর, মেধা তালিকা প্রকাশের পর সরস্বতী পুজো ও সাধারণতন্ত্র দিবসের ছুটি থাকায় 27শে জানুয়ারির আগে কাউন্সেলিং ও স্কুল বাছাই পর্ব শুরু করা সম্ভব হচ্ছে না। উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশে গত 27শে ডিসেম্বর 154 জন চাকরি প্রার্থীর তথ্য যাচাইয়ের জন্য নামের তালিকা প্রকাশ করেছিল এসএসসি। তাদের তথ্য যাচাই হয় গত 30শে ডিসেম্বর। এরপর গত 8ই জানুয়ারি 49 জনকে ইন্টারভিউয়ে ডাকা হয়।
ইন্টারভিউ পর্ব শেষ হওয়ার 2 সপ্তাহের মধ্যেই মেধা তালিকা প্রকাশ হবে। বিষয়ভিত্তিক, মাধ্যম ও সংরক্ষণ ভিত্তিক চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ হলেই চাকরির সুপারিশপত্র পেয়ে যাবেন প্রার্থীরা। গত বছর 14 সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশন একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষার আয়োজন করেছিল। পরীক্ষায় বসেছিলেন 2,29,606 জন। রেজাল্ট বের হয়েছিল গত 7 নভেম্বর। জানুয়ারির প্রথম সপ্তাহে মেধা তালিকা প্রকাশ হবে বলে আশা করেছিলেন চাকরি প্রার্থীরা, কিন্তু হাইকোর্টের নির্দেশের কারণে আরও 49 জনকে ইন্টারভিউতে ডাকতে গিয়ে মেধা তালিকা প্রকাশ ও কাউন্সেলিং পর্বে দেরি হয় বলেই দাবি বিকাশ ভবনের। তবে জানুয়ারিতে কাউন্সেলিং শুরু হলেও বিধানসভা ভোটের আগেই পুরো কাউন্সেলিং পর্ব সম্পন্ন করতে চাইছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হাই নিউজ নেটওয়ার্ক। সরাসরি শ্রমিকদের হাতে যাক টাকা। 100 দিনের কাজ সংক্রান্ত মামলায় মন্তব্য হাইকোর্টের। দীর্ঘদিন ধরেই 100 দিনের কাজ নিয়ে মামলা চলছে কলকাতা হাইকোর্টে। আগামী 17 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। দীর্ঘদিন ধরেই 100 দিনের কাজ নিয়ে মামলা চলছে কলকাতা হাইকোর্টে। বুধবার সেই মামলার শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের মন্তব্য, 100 দিনের কাজের টাকা সরাসরি শ্রমিকদের হাতে যাক। তিনি আরও বলেন, যারা মনরেগায় কাজ করেন তারা গরিব, তাই টাকার ব্যবস্থা করাই আমাদের লক্ষ্য। রাজ্যে বন্ধ থাকা 100 দিনের প্রকল্প চালু করতে গত বছর জুন মাসে কেন্দ্রকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। কোনো কেন্দ্রীয় প্রকল্প অনন্তকালের জন্য ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যায় না, এই বলে মন্তব্য করেন কলকাতা হাইকোর্টে তৎকালীন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। এই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় কেন্দ্র। শীর্ষ আদালতে মামলাটি ওঠে বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে। শুনানি শেষে 100 দিনের টাকা দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রাখে ডিভিশন বেঞ্চ। কিন্তু এই সংক্রান্ত আরও একাধিক মামলা রয়েছে কলকাতা হাইকোর্টে। সেই মামলা শুনানিতে বুধবার রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্র যা অভিযোগই করুক না কেন সবার আগে টাকা দিতে হবে। পাল্টা কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেল বলেন, ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল দুর্নীতি হয়েছে, দোষীদের শাস্তি ও তদন্ত চালাতে হবে, আর গোটা দুর্নীতির সঙ্গে রাজ্য যে যুক্ত সেটা প্রমাণিত, তাই তাদের কাছ থেকে ক্ষমা কেড়ে নেওয়া হয়েছিল। রাজ্যের বিরুদ্ধেই মূল অভিযোগ। এখন এই মামলার পেছনে তাদের কি উদ্দেশ্য? দুপক্ষের সওয়াল জবাবের মাঝে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, যারা মনরেগায় কাজ করেন তারা গরিব, তাই টাকার ব্যবস্থা করাই আমাদের লক্ষ্য। আমরা সবাই চাই 100 দিনের টাকা পৌঁছে যাক শ্রমিকদের হাতে। আগামী 17 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। হাই নিউজ নেটওয়ার্ক। পৌষ সংক্রান্তি, পিঠে পুলি ছাড়া যেন এই উৎসব কল্পনাই করা যায় না। চালের গুঁড়ো, খেজুর গুড় আর ধোয়া ওঠা মাটির সরায় তৈরি ভাপা কিংবা পাটিসাপটা, এই ছবিটাই পৌষ পার্বণের চেনা পরিচয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ছবি বদলাচ্ছে। রেডিমেড পিঠের ভিড়ে কি ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে ঘরে বানানো পিঠে আর তার অবিচ্ছেদ্য সঙ্গী মাটির সরা? বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই 13 পার্বণের মধ্যে একটি অন্যতম পার্বণ হলো এই পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ। আর পৌষ পার্বণ মানে জমিয়ে পিঠে পুলি খাওয়ার দিন। আর পিঠে পুলি খেতে কে না ভালোবাসে বলুন তো? কিন্তু দেখা যাচ্ছে এই পৌষ সংক্রান্তিতে কিন্তু পিঠে পুলি যেমন চাহিদা রয়েছে, তেমন বাজারেও কিন্তু দ্রব্যমূল্যের বিষয়টিও উঠে আসছে। তাহলে চলুন ঘুরে দেখা যাক বাজারগুলিতে কেমন চলছে কেনাকাটি এবং কতটা চাহিদা রয়েছে এই পৌষ সংক্রান্তিতে পিঠে পুলির। পৌষ সংক্রান্তি মানে আলাদা আবেগ, আলাদা স্বাদ। পিঠে পুলি ছাড়া যেন এই উৎসব কল্পনাই করা যায় না। তবে পৌষ পার্বণে পিঠে পুলির উপকরণের মূল্য বৃদ্ধি একটি বাস্তব সমস্যা, যার ফলে উৎসবের আমেজ কিছুটা ফিকে হয়েছে। ক্রেতার অভাব এবং জিনিসপত্রের চড়া দামের কারণে অনেক ছোট ব্যবসায়ীরাও সমস্যায় পড়ছেন। নারকেলের দামও বেড়েছে, যা পিঠের একটি অপরিহার্য উপাদান। পৌষ সংক্রান্তির বাজারের পরিস্থিতি নিয়ে কি বলছেন ছোট ব্যবসায়ীরা? মাল অনেকই রয়ে গেছে, যা তুলেছিলাম মাল রয়ে গেছে। বাজার একদম মন্দা বাজার। বেশি করছে দোকানে, যেটা কিনে করছে বিক্রি হচ্ছে ওটাই বেশি। এখন তো মানুষ তো যে বানিয়ে খাবে সে তো নেই, যে দোকানে কিনতে পাওয়া যায় ওটাই বেশি। চালের গুঁড়ো, নারকেল, দুধ এবং বিশেষত খেজুর গুড় ও নলেন গুড়ের দাম বাড়ার কারণে বাজার ও বাড়িতে পিঠে তৈরির খরচ বেড়েছে, যা অনেক পরিবারে এই উৎসবকে শুধু নিয়ম পালনে পরিণত করেছে, বিশেষত লাগাতার মূল্য বৃদ্ধির কারণ।
জিনিসের দামটা বেড়েছে বলে মানুষের চাহিদাটা কমে গেছে, তাহলে মানুষ সব পার্বণেই উপভোগ করতে চেষ্টা করে, আনন্দও করতে ওই পয়সা একটাই দাম বেড়ে গেছে বলেছে। নলেন গুড় ও খেজুর গুড়ের মতো শীতের বিশেষ মিষ্টির দামও বেড়েছে, যা পিঠে পুলির স্বাদ ও আকর্ষণ বাড়ায়। তবে এখন তা ব্যয় সাপেক্ষ। মানুষের হাতে যদি অর্থ থাকে তবে বাজারটা সচল থাকে, কিন্তু মানুষের হাতে সেই অর্থটা সেই পরিমাণে নেই আজকের দিনে। তো আজকের দিনে যেটা দরকার, দেশের অর্থনীতি যদি তার আপামর জনগণের হাতে যদি অর্থটা না দেয়, তাহলে সে কী করে মাঠে ডেভেলপ হবে? খুবই খারাপ। একসময় পৌষ পার্বণ মানেই ছিল পিঠে বানানোর ধুম, পাশে একটি মাটির সরায় ভাপা পিঠের ঘ্রাণ। এখন সেই দৃশ্য শহরে তো বটেই, গ্রামেও বিরল হয়ে উঠছে। তরুণ প্রজন্মের অনেকেই মাটির সরার ব্যবহারই ঠিকমতো জানেন না। তবু আশার আলো দেখছেন কেউ কেউ। কিছু পরিবার এখনো পুরনো রীতি মেনে পিঠে বানাচ্ছেন। মাটির সরা কিনছেন স্থানীয় মৃৎশিল্পীদের কাছ থেকেই। মাটির সরা বিক্রি ও চাহিদা এখনো রয়েছে বলেই দাবি মাটির সরা বিক্রেতাদের। যারা এটার উপর অভ্যস্ত, এটাকে ব্যবহার করে এসেছে দীর্ঘদিন, তারা কিন্তু এটাই ব্যবহার করে। ননস্টিক এবং বিভিন্ন আর্টিফিশিয়াল বেরিয়েছে, কিন্তু সেগুলো কিছু লোক ব্যবহার করছে, কিন্তু প্রাচীন যারা বিশ্বাসী তারা এটাই দিচ্ছে। পাশাপাশি ক্রেতাদের বিশ্বাস, চাহিদা বাড়তে থাকলে অক্ষুণ্ণ থাকবে পৌষ পার্বণের ঐতিহ্য। রেডিমেডটা আমাদের ভালো লাগে না, কিন্তু আমরা হাতেই বানিয়ে আমরা সেটা খাবার ভালো লাগে। কেনাকাটি তো বিশালই হচ্ছে, কেন সব হাতে বানাতে গেলে তো কেনাকাটি করে কিনতেই হবে। আর জিনিসের যা দাম, অল্প হলেও ঘরে আমরা মনে করি ঘরে করেই খাবো। খরচ বাড়ছে অথচ বিক্রি কমছে। বাজারে সহজলভ্য রেডিমেড পিঠে এখন ভরসা সাধারণ মানুষের। পৌষ পার্বণে একাধিক লোভনীয় মিষ্টি ও পিঠের সম্ভার নিয়ে হাজির হয়েছে মিষ্টির দোকানগুলিও। আজকের এই পৌষ সংক্রান্তির জন্য আমাদের স্পেশাল কিছু হয়, সেগুলো হচ্ছে আপনার পাটিসাপটা হয়, মালপোয়া, আর হচ্ছে আপনার দুধ মালাই, দুধ পুলি যেটা হয় একটাই, পরপর যে 3টে আইটেম দেখছেন এই 3টে আইটেমই হয়। পৌষ পার্বণ উপলক্ষে বাজারে নারকেল, চালের গুঁড়ো, খেজুর গুড়, নলেন গুড় ইত্যাদির মূল্যবৃদ্ধির ফলে রেডিমেড পিঠের দামও বেড়েছে বিগত বছরগুলির তুলনায়, যা ক্রেতাদের জন্য ব্যয়বহুল হয়ে উঠছে। হ্যাঁ, এই বছরে গত বছরের তুলনায় দামটা একটু বেড়েছে। ডেফিনেটলি মানে র মেটেরিয়ালস বাড়লে আমাদেরও কস্টিংয়ে বাড়বে, সেই হিসাবে বাড়বে। তো সেই অনুযায়ী গত বছরের প্রাইস কম্প্যারিজনে দেখতে গেলে তাহলে এই বছরে একটু দাম বেড়েছে। এই মূল্যবৃদ্ধি পৌষ পার্বণের ঐতিহ্যবাহী পিঠেপুলির উৎসবকে কিছুটা হলেও প্রভাবিত করেছে, যদিও বাঙালি এখনো চেষ্টা করছে এই উৎসবে সামিল হতে। পৌষ পার্বণে পিঠেপুলির চাহিদা কিন্তু ব্যাপক, কারণ এটি একটি আমাদের বাঙালির জন্য শীতকালীন লোক উৎসবের একটি অবিচ্ছেদ্য অংশ। আর এই সময় দেখা গিয়েছে যে চালের গুঁড়ো, খেজুরের গুড়ের দিয়ে তৈরি ভাপা, পাটিসাপটা, দুধপুলি সমস্ত কিছুর জন্যই কিন্তু বাড়িতে এবং বাজারের দোকানগুলিতে প্রস্তুতি একেবারে তুঙ্গে। এবং সেই সঙ্গেই দেখা যাচ্ছে যেমন বাজারে প্রস্তুতি তুঙ্গে রয়েছে, বাড়িতে রয়েছে, তবে আধুনিকতার সাথে সাথে কিন্তু বাড়িতে পিঠে বানানোর চলটা কিছুটা কমছে। তবে রেডিমেড দোকান থেকে পিঠে খাবার বা কেনার কিন্তু চাহিদা ধীরে ধীরে বাড়ছে, সেগুলোই দেখা গেল এই বাজার এরিয়াগুলোতে ঘুরে। ক্যামেরায় রানা আচার্যের সঙ্গে ঋতু, হাই নিউজ, কলকাতা। গঙ্গাসাগর মেলা শুরু হতেই রাজ্যের নানা প্রান্ত তো বটেই, দেশ বিদেশ থেকেও লক্ষ লক্ষ পূর্ণার্থী ভিড় জমাতে শুরু করেছেন সাগর তটে। এই পরিস্থিতিতে যাত্রী স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে ট্রেন পরিষেবা আরও বাড়ালো পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। গঙ্গাসাগর মেলা শুরু হতেই রাজ্যের নানা প্রান্ত তো বটেই, দেশ বিদেশ থেকেও লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় জমাতে শুরু করেছেন সাগর তটে। পুণ্যস্নানের টানে সেই ভিড় ক্রমেই বাড়ছে নামখানা ও কাকদ্বীপ রুটে। এই পরিস্থিতিতে যাত্রী স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে ট্রেন পরিষেবা আরও বাড়ালো পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন। রেল সূত্রে খবর, গঙ্গাসাগর মেলাকে সামনে রেখে আগেই 23টি বিশেষ ও বাড়তি ট্রেন চালানো হয়েছিল, কিন্তু গত দুদিনে যাত্রী চাপ অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় মঙ্গলবারই আরও 4টি বিশেষ লোকাল ট্রেন সংযোজনের সিদ্ধান্ত নেয় শিয়ালদা ডিভিশন। ফলে গঙ্গাসাগরমুখী মোট ট্রেনের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27-এ। প্রত্যেকটি ট্রেনে গড়ে 2500-এরও বেশি যাত্রী যাতায়াত করছেন বলে রেল সূত্রে জানা গিয়েছে।
মঙ্গলবার যে অতিরিক্ত ট্রেনগুলি চালু হয়েছে সেগুলি মূলত শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল, যেগুলি নামখানা পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। ওই ট্রেনগুলির সময়সূচি হল সকাল 8:15, 11:02, দুপুর 12:50 এবং বিকেল 3:50। এর ফলে শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত যাত্রীদের যাতায়াত আরও কিছুটা হলেও স্বস্তিদায়ক হবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, পুণ্যার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই যাত্রাপথের গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে ইন্টিগ্রেটেড হেল্প ডেস্ক, চিকিৎসা সহায়তা কেন্দ্র এবং পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে। তার কথায়, গঙ্গাসাগর যাত্রা যেন নিরাপদ, সময় মতো এবং স্বাচ্ছন্দ্যময় হয়, সেটাই আমাদের লক্ষ্য। ট্রেনের সংখ্যা বাড়িয়ে আমরা পুণ্যার্থীদের চাপ কমানোর চেষ্টা করছি। মেলার দিন যত এগোবে ভিড় ততই বাড়বে বলে আশঙ্কা প্রশাসনের। সেই ভিড় সামলাতেই রেল ও প্রশাসন দুপক্ষই আপাতত সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে এগোচ্ছে গঙ্গাসাগরকে ঘিরে। হাই নিউজ নেটওয়ার্ক। মকর সংক্রান্তিকে কেন্দ্র করে ঝাড়গ্রাম শহর ও জঙ্গলমহলের বিভিন্ন বাজার হাটে উৎসবের আমেজ। সংক্রান্তি উপলক্ষে পুজোর সামগ্রী, ফল, পিঠে পুলি ও লোকাচার সংক্রান্ত জিনিস কিনতে সকাল থেকেই মানুষের ভিড় দেখা যায়। মকর সংক্রান্তিকে কেন্দ্র করে ঝাড়গ্রাম শহর জঙ্গলমহলের বিভিন্ন বাজার হাটে উৎসবের আমেজ। মকর সংক্রান্তি উপলক্ষে পুজোর সামগ্রী, ফল, পিঠে পুলি, লোকাচার সংক্রান্ত জিনিসপত্র কিনতে সকল মানুষ ভিড় জমিয়েছে ঝাড়গ্রামে। মকর সংক্রান্তিকে ঘিরেই টুসু পার্বণের প্রস্তুতি চূড়ান্ত হয়, যার জন্য গ্রাম ও শহর জুড়ে ব্যস্ততা তুঙ্গে ওঠে। টুসু পার্বণকে ঘিরে ঝাড়গ্রাম শহরের বাজার ও বিভিন্ন হাটে সকাল থেকেই মানুষ ভিড় জমিয়েছে। বাজারে বিক্রি হচ্ছে মূর্তি, ফল, পিঠে পুলি, খই মুড়ি সহ পুজোর সামগ্রী। সেগুলি কিনতে ব্যস্ত বিশেষ করে মহিলারা। জঙ্গলমহল জুড়ে ঐতিহ্যবাহী টুসু পার্বণ ধুমধাম করে পালিত হয়। মূলত আদিবাসী সমাজের প্রধান লোক উৎসব হলেও মকর পার্বণ কেন্দ্র করে এই উৎসব সামিল হয়েছে সর্বস্তরের মানুষ। পৌষ সংক্রান্তির আগের রাতেই টুসু পুজোর রাত হিসেবে পালিত হয়। ফল, পিঠে, খই মুড়ি নৈবেদ্য সাজিয়ে দেবী টুসু মনির পুজো করে গ্রামের মানুষ। সারা রাত ধরে টুসু গান গেয়ে দেবীকে জাগিয়ে রাখার রীতি এখনও রয়েছে বহু গ্রামে, এবং পরদিন গান গাইতে গাইতে নদী বা জলাশয়ে টুসু মূর্তি বিসর্জন করা হয়। একসময় গোটা পৌষ মাস জুড়েই চলত টুসু উৎসব। ক্ষেত থেকে নতুন ফসল তোলার আনন্দে 8 থেকে 80 সবাই মেতে উঠত টুসু গানে, যার চূড়ান্ত রূপ দেখা যায় মকর পার্বণের দিন। আর এখনো ঝাড়গ্রামের মতো কিছু কিছু গ্রামে রয়েছে সেই পার্বণের ঢল। হাই নিউজ নেটওয়ার্ক। পালে পালে অফিসার আসছে দিল্লি থেকে। দুই রাজনৈতিক প্রতিপক্ষ তৃণমূল ও বিজেপির একাংশে এও রটে গিয়েছে যে আগামী 72 ঘণ্টার মধ্যে বড় কিছু ঘটে যেতে পারে। কলকাতায় ইডি ও সিবিআই তথা কেন্দ্রীয় দুই তদন্ত এজেন্সির সম্ভাব্য অভিযান নিয়ে চরম উৎকণ্ঠার পরিস্থিতি তৈরি হয়েছে। গত কয়েকদিনে 200-রও বেশি তদন্ত অফিসার কলকাতায় এসেছেন। কেন্দ্রীয় সরকারি হোস্টেল ও ছড়িয়ে ছিটিয়ে কিছু হোটেলে রাখা হয়েছে তাদের। এমনকি যুযুধান দুই রাজনৈতিক প্রতিপক্ষ তৃণমূল ও বিজেপির একাংশেও রটে গিয়েছে যে আগামী 72 ঘণ্টার মধ্যে বড় কিছু ঘটে যেতে পারে। লাউডন স্ট্রিটে প্রতীকের ফ্ল্যাটে ও সল্টলেকে আইপ্যাকের অফিসে ইডির তল্লাশির সময় পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা সহ সিনিয়র কিছু পুলিশ অফিসারও ছিলেন। ফেডারেল তদন্ত এজেন্সির কাজে বাধা দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। সেই মামলায় পুলিশ কর্তাদেরও নাম উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় তদন্ত এজেন্সির সম্ভাব্য অভিযান সেই সূত্র ধরেই হবে কিনা স্পষ্ট নয়। তবে সূত্র মারফত এটুকু জানা যাচ্ছে যে বেআইনি লেনদেনের অভিযোগে ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি তথা আইপ্যাকের বিরুদ্ধে আগামী দিনে আরও অভিযান ও ধরপাকড় হতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকজনকে ডেকে পাঠানোও হতে পারে দিল্লিতে। সিবিআই বা ইডির অভিযান বলে কয়ে হয় না। এই ব্যাপারে আগাম কোনো ইঙ্গিতও দেয় না এই দুই তদন্ত এজেন্সি। অতীতে অটল বিহারী বাজপেয়ী ও মনমোহন সিংয়ের জামানায় এই গোপনীয়তা আরও জোরালো ছিল। তবে ইদানিং অভিযোগ হল ভোটের আগে এই ধরনের অভিযানের সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্য ও বিধিও মিশে গেছে। নয়াদিল্লি সূত্রে খবর, রাজনৈতিক নেতাদের কার কার বিরুদ্ধে কি অভিযান বা তদন্ত হবে সেটা স্পষ্ট নয়। তবে বেশ কিছু আমলা ও পুলিশ কর্তা নজরে রয়েছেন।
বিশেষ করে তদন্তের কাজে যেভাবে বাধা দেওয়া হয়েছে তা মোটেও বরদাস্ত নয়, কারণ এবার তা মেনে নিলে এটাই জাতীয় স্তরে ট্রেন্ডে পরিণত হয়ে যেতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। তেলেঙ্গানায় আবার পথকুকুরদের খুন করার অভিযোগ উঠল। 200টি পথকুকুর হত্যার ঘটনাটি কামারেড্ডি জেলার। পুলিশ জানিয়েছে, এই নিয়ে গত এক সপ্তাহে তেলেঙ্গানায় 500টি পথকুকুরকে খুন করা হয়েছে। তেলেঙ্গানায় আবার পথকুকুরদের খুন করার অভিযোগ উঠল। 200টি পথকুকুরের হত্যার ঘটনাটি কামারেড্ডি জেলার। পুলিশ জানিয়েছে, এই নিয়ে গত এক সপ্তাহে তেলেঙ্গানায় 500টি পথকুকুরকে খুন করা হয়েছে। কেন একই সঙ্গে এত পথকুকুরকে হত্যা করা হলো প্রশ্ন উঠছে। কামারেড্ডি জেলার বাসিন্দাদের দাবি, পঞ্চায়েত নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করতেই কিছু নির্বাচন প্রতিনিধিদের নির্দেশেই এমন কাণ্ডটি ঘটেছে। তাদের মধ্যে পঞ্চায়েতের প্রধানও রয়েছে। দাবি, নির্বাচনের আগে পথকুকুরদের আতঙ্ক দূর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রার্থীরা। ভোটে জেতার পর সেই প্রতিশ্রুতি পালন করতেই গ্রামে গ্রামে পথকুকুরের হত্যা চলছে। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। পঞ্চায়েত প্রধান সহ মোট 6 জনের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে। গ্রামবাসীদের একাংশের কথায়, গত বছর ডিসেম্বরে গ্রাম পঞ্চায়েত নির্বাচন হয়। সেই সময় কিছু প্রার্থী ভোট চাইতে এসে গ্রামবাসীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন তাঁরা জিতলে পথকুকুর এবং বাদরের আতঙ্ক কমাবে, খুঁজে বের করবেন এর সমাধান। কিন্তু ভোট জেতার পর কুকুরদের মেরে তারা এখনই সেই প্রতিশ্রুতি পূরণ করেছেন। পুলিশ জানিয়েছে, পথকুকুরদের মেরে গ্রামের অদূরে একটি নির্জন স্থানে মাটি চাপা দেওয়া হচ্ছে। পশু চিকিৎসকদের দল সেই কবর খুঁড়ে কুকুরদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তও করেছে। কিভাবে কুকুরগুলিকে মারা হচ্ছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই তা স্পষ্ট হয়েছে এবং পুলিশের প্রাথমিক ধারণা কুকুরগুলিকে বিষ খাইয়ে মারা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ এবং কী ধরনের বিষ প্রয়োগ করা হচ্ছে তা জানতে ভিজেরা নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পথকুকুরদের নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। দেশজুড়ে পথকুকুর আক্রমণের ঘটনা বৃদ্ধির প্রেক্ষিতে দায়ের হয়েছে একটি স্বপ্রণোদিত মামলা এবং সেই শুনানিতে বলা হয়েছে, কোন মানুষ ভয় পাচ্ছেন তা সহজেই টের পায় কুকুর। তাই কুকুর দেখে কেউ ভয় পেলে তাকেই কামড়াতে চায় তারা। বিচারপতি জানান, কুকুর কাউকে কামড়ালে কিংবা কামড়ের জেরে কোনো পশু বা বয়স্ক ব্যক্তির মৃত্যু হলে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হতে পারে। এই দায়িত্ব রাজ্যেরই কাঁধে পড়বে। পথকুকুরদের নিয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে সংশ্লিষ্ট রাজ্যকেই, এমন কথা জানায় শীর্ষ আদালত। তার মধ্যেই তেলেঙ্গানায় পথকুকুরের হত্যার বিষয়টি শোরগোল পড়েছে। গত সোমবার একজন পশু কল্যাণ কর্মী জানান, তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগের পরেই পথকুকুরের হত্যার বিষয়টি প্রকাশ্যে আসে। তিনি জানান, গত 2 থেকে 3 দিন ধরে কামারেড্ডি জেলার অন্তত 5টি গ্রামে এই হত্যাকাণ্ড চলেছে। কুকুরদের খুন করে ভাড়াটে খুনির বন্দোবস্ত করেছিলেন পঞ্চায়েতের সদস্যরাই। হাই নিউজ নেটওয়ার্ক। 10 মিনিটের ডেলিভারি সার্ভিস বন্ধ করতে চলেছে ব্লিঙ্কিট। গিগ ওয়ার্কারদের নিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগ এবং সংসদের শীতকালীন অধিবেশনে এই পরিষেবা বন্ধের দাবি ওঠার পর অবশেষে এমন পদক্ষেপ করছে জনপ্রিয় এই ই-কমার্স সংস্থা। গত বছরের শেষে কম মজুরি এবং কুইক সার্ভিস নিয়ে আপত্তি জানিয়ে সম্প্রতি পথে নেমেছিলেন গিগ কর্মীরা। তাদের দাবি, মিনিট 10 মধ্যে পণ্য পৌঁছে দেওয়ার দ্রুততায় বহু সময় প্রাণ হারান কর্মীরা। আবার ডেলিভারি দিতে একটু দেরি হলেই দিতে হয় কড়া জরিমানাও। একই সঙ্গে দীর্ঘ সময় ধরে কাজ, নিরাপত্তাহীন, সামাজিক সুরক্ষার অভাবের মতো বিষয়ও রয়েছে। শ্রমিকরা জানান, গিগ অর্থনীতির পরিস্থিতি ক্রমাগত খারাপ হতে থাকায় সংস্থাগুলির ওপর চাপ বাড়াতেই বারবার ধর্মঘট ডাকতে হচ্ছে। তাদের দাবি, কারণ না দোষিয়ে ছাঁটাই করা যাবে না, কর্মীদের পিএফ ও বিমার সুবিধা দিতে হবে। এদিকে সংসদেও আপ সাংসদ রাঘব চাড্ডা গিগ কর্মীদের নিরাপত্তার দাবিতে সোচ্চার হয়েছিলেন। অ্যামাজন, সুইগি, জোম্যাটো, জেপ্টো, ফ্লিপকার্ট, ব্লিঙ্কিটের মতো ডেলিভারি অ্যাপের কর্মীদের ডাকা ধর্মঘটকেও সমর্থন করেছিলেন তিনি। এই পরিস্থিতিতে নতুন বছরের শুরুতে জানা যায়, দেশজুড়ে ছড়িয়ে থাকা গিগ ওয়ার্কারদের জন্য 100 দিনের কাজের ধাঁচে নয়া প্রকল্প শুরু করতে চলেছে মোদী সরকার। নয়া প্রকল্পে গিগ ওয়ার্কার ও প্ল্যাটফর্ম ওয়ার্কারদের আধার রেজিস্ট্রেশন, ডিজিটাল আইডেন্টি কার্ড ও সোশ্যাল সিকিউরিটি কোড নিশ্চিত করা হবে। এই পদক্ষেপ অসংগঠিত ক্ষেত্রে কর্মরত ডেলিভারি পার্টনার, ক্যাব ড্রাইভার, ফ্রিল্যান্সার ও অ্যাপ নির্ভর কর্মীদের জন্য বিরাট পদক্ষেপ বলেই মনে করা হচ্ছিল।
এই পরিস্থিতিতে এবার ব্লিঙ্কিটের পদক্ষেপের কথা জানা যাচ্ছে। দেখার এই নিয়ে সংস্থার তরফে ঘোষণা কবে করা হয়। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক নিরপেক্ষ।